আকাশ মেঘে ঢেকে অন্ধকার হয়ে আছে। বাইরের আবহাওয়া বলা চলে বেশ অশান্ত, কিন্তু সেই প্রকৃতির চেয়েও হাজার গুণ বেশি অশান্ত হয়েছে একটা চার দেওয়ালে বন্দি এক নারী, যার এই অন্ধকার জীবনে আলোর কোনো রেশ নেই। জানলা ভাঙা কাচের ফাঁক দিয়ে আসা সামান্য আলোর দিকে নিজের রোগা পাতলা ফ্যাকাশে শরীরটা নিয়ে শূন্য দৃষ্টিতে তাকিয়েছে সে। তার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। অবশ হয়ে আসা দুর্বল হাতে সে জড়িয়ে ধরে আছে একটা ছোট্ট কাপড়ের পুতুল। পুতুলটাকে বুকের কাছে এনে একটু আদর করতে তার চোখে তপ্ত জল টপ টপ করে পুতুলটার উপর পড়তে লাগলো। ঠিক তখনই ভারী কাঠের দরজাটা সশব্দে খুলে গেল। ঘরের সব শান্ত পরিবেশটা ভেঙে চুরমার করে কয়েকজন হাট্টা-কাট্টা পুরুষ রুমে ঢুকলো। মেয়েটি কোনো প্রতিরোধ করার আগে তারা তাকে জোর করে টেনে নিয়ে একটা লোহার চেয়ারে বসিয়ে দিল এবং মোটা দড়ি দিয়ে তার হাত পা শক্ত করে বেঁধে দিল। এক ঝাঁক সশস্ত্র গার্ডের মাঝখান দিয়ে ধীর পায়ে হেঁটে ঘরে ঢুকলো এক ভয়ঙ্কর লোক। লোকটা মেয়েটার সামনে এসে তার থুতনিটা শক্ত মুঠোয় চেপে ধরে মুখটা উঁচিয়ে এক পৈশাসিক হেসে বলল, কি ওয়াইফি, কষ্ট হচ্ছে না তো এই অন্ধকার বন্দি ঘরে একা একা থাকতে? নারীটিও সাধারণ কোনো নারী নয়। নিজের রক্তাক্ত ক্ষতবিক্ষত আর অত্যাচারিত শরীর নিয়ে সে লোকটার চোখের দিকে তাকিয়ে অবজ্ঞার হাসি আসলো। বেশ চড়া সুরে বলল, কষ্ট কেন হবে? তোর মতো একটা নরপশুর সঙ্গে থেকে কারো কি আলাদা করে কষ্ট হয়? লোকটা এক ঝটকায় মেয়েটির চুলের মুঠে ধরে পেছনের দিকে টান মারল। দাঁত কিরমির করে বলল, উহ ওয়াইফি, ৫-৫টা বছর ধরে এই কালকুঠরিতে তোকে দিন রাত এত মারি, তাও তোর এত তেজ কেন যায় না বলতো? মেয়েটি ব্যথায় চোখ বন্ধ করলেও দমে গেল না। সে চোখ মেলে লোকটার মুখের উপর তীব্র ঘৃণে বলল, তোর মতো জানোয়ারের ভয়ে আমার তেজ কোনোদিনও যাবে না। আর তার থেকে বড় কথা, এই তেজ আমার রক্তে, এটা আমার বংশগত, যার অন্যতম প্রমাণ আমার বোন এলিনা চৌধুরী। এলিনা চৌধুরীর নাম শোনামাত্র লোকটির চোয়াল শক্ত হয়ে গেল। সে রাগে অন্ধ হয়ে মেয়েটার ফর্সা গালে এক সজোরে থাপ্পড় বসিয়ে দিল। ঠাস! মেয়েটার ঠোঁটের কোণ ফেটে আবারও তাজা রক্ত চুইয়ে পড়ল। লোকটা গর্জে উঠে বলল, আমি জানোয়ার হলে তোকে এতদিন এই দুনিয়ায় জ্যান্ত বাঁচিয়ে রাখতাম না, বুঝেছিস? নারী নিজের মুখের রক্তটুকু গিলে নিয়ে প্রবল বেগে লোকটার মুখের উপর থুতু ছিটিয়ে দিল। সে চিৎকার করে বলল, এটাকে তুই বেঁচে থাকে বলিস? এর চেয়ে মৃত্যু অনেক ভালো। আল্লাহর কাছে মৃত্যু পাওয়ার জন্য এখন আমার জন্য সবচেয়ে বড় দোয়া। লোকটা নিজের মুখে শার্টের হাতা দিয়ে মুছে নিয়ে পকেট থেকে একটা বের করলো। সে মেয়েটার কপালে নলাটা চেপে ধরে হিসিয়ে বলল, অনেক হয়েছে নাটক, এই ফর্মুলা আমাকে দিয়ে দে, তাহলে তোকে আর তোর ওই ছোট্ট মেয়েটাকে আমি আজই এখান থেকে ছেড়ে দিব। লোকটার কথা শুনে পুরো রুম কাঁপিয়ে অবিশ্বস্ত এক অট্টহাসি হেসে উঠল মেয়েটি। হাসতে হাসতে বলল, ওই ফর্মুলা? তা আমি বেঁচে থাকতে তুই কোনোদিনও পাবি না, আর আমার মৃত্যুর পর তুই ওটা ছুঁতে পারবি না। লোকটা আবার চরম ক্ষিপ্ত হয়ে বন্দুকের সেফটি আনলক করে, ইচ্ছে করছে তোকে এক্ষুনি গুলি করে মগজটা উড়িয়ে দিই। নারীটা ভয় না পেয়ে লোকটার চোখের দিকে সোজা তাকে শান্ত করে বলল, আমি তো সেদিনই মরে গেছিলাম, যেদিন তোর মতো একটা অমানুষের হাত ধরে নিজের সাজানো বিয়ের আসর থেকে পালিয়েছিলাম। এখন আর নতুন করে আমাকে কি মারবি? মারলে বড়জোর আমার এই শরীরটা শেষ হবে, কিন্তু আমার মন তো 5 বছর আগে শেষ হয়ে গেছে। ম্যাডামকে এতটুকু ভাঙতে না পেরে লোকটা এবার এক ভয়ঙ্কর চাল চালল। সে কুটিল এসে বলল, ঠিক আছে, তোর কিছু হবে না, তবে তোর ওই ছোট্ট মেয়েটার কী হবে ভেবেছিস? মেয়ের কথা শোনা মাত্র নারীটি পুরো মুখটা পাথরের মতো শক্ত হয়ে গেল। তার বুকের ভেতরটা কেঁপে উঠল, কিন্তু সে নিজের দুর্বলতা প্রকাশ না করে উপরের দিকে তাকিয়ে, খোদা যদি লাখ লাখ মানুষের জীবন বাঁচাতে আমাদের মামের জীবন
নিজের কাছে টেনে নেয়, তবে তার জন্য আমি আমার মেয়ে দুজনে প্রস্তুত। লোকটা এবার পৈশাচিক হাসি আসলো। তার চোখের মনি দুটো এক তৃষ্ণার্ত হায়নার মতো চকচক করে উঠল। সে বলল, না রে, এত কষ্ট করে মরতে হবে না। সে ঘরের গার্ডদের দিকে তাকিয়ে একটা ইশারা করলো। বসের ইশারা পেয়ে গার্ডটা নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেল। বাইরে থেকে দরজাটা লক করলো। গার্ডটা বের হয়ে যেতে লোকটা একটা হিংস্র হায়নার মতো সোজা ওই দড়ি দিয়ে বাঁধা নাইটির উপর ঝাঁপিয়ে পড়ল। দরজার ওপাশ থেকে তখন শুধু অসহায় নাইটি গগনবিদের চিৎকার আর আর্তনাদ ভেসে আসছে। সেই চিৎকারের তীব্রতা ও নিষ্ঠুরতা এত ভয়ঙ্কর ছিল যে বাইরে দাঁড়িয়ে থাকা এর পাথরের মতো শক্ত হৃদয়ের গাঁটগুলো পর্যন্ত ভেতরে ভেতরে কেঁপে উঠল। তারা মাথা নিচু করে রইল। এক পর্যায়ে ঘরের ভেতরে সেই করুণ চিৎকার সম্পূর্ণ থেমে গেল। চারপাশে এক নিঝুম দমবন্ধকর নীরবতায় ডুবে গেল। তার বেশ কিছুক্ষণ পর ঘামার্ত শরীরে শার্টের বোতাম আটকাতে আটকাতে ঘর থেকে বেরিয়ে এলো সেই লোকটা। তার চোখে মুখে তখন এক পাশবিক তৃপ্তি। সে বাইরে দাঁড়িয়ে থাকা ড্রাগন গ্রুপের প্রধান গার্ডের দিকে তাকিয়ে অন্তত কঠোর গলায় আদেশ করলো, ভেতরে ওভাবে পড়ে থাক, তবে ওর উপর কড়া নজর রাখবি। আর শোন, বাংলাদেশে এলিনা চৌধুরীর প্রতিটা মুভমেন্টের উপর নজর রাখ। আজলান চৌধুরী রাশিয়া গেছে, এটাই সুযোগ। এলিনাকে শেষ করতে পারলে এই ফর্মুলা এমনিতে আমাদের হাতে চলে রাখবে। গার্ড মাথা নিচু করে বলে, ইয়েস বস। লোকটা করিডর দিয়ে হেঁটে চলে গেল। আর ওইদিকে কালকুঠরির মেঝেতে রক্তাক্ত বিভস্ত্র অবস্থায় পড়ে থাকা মেয়েটি নিজের শেষ শক্তি দিয়ে পুতুলটা বুকের সাথে চেপে ধরে মনে মনে বলে, এলিনা বোন আমার, তুই সাবধানে থাকিস। শয়তানরা তোর দিকে এগিয়ে আসছে। দুদিন পর রাশিয়ার সেই গোপন আস্তানায় তখনও মেকানিকে পড়ে আছে। আজলান পায়ের কাছে বসে আরেকজন বন্দি ইনফর্মার ভয়ে কাঁপছিল। আজলান তার বুট জুতো দিয়ে লোকটার বুককে চাপ দিয়ে বলল, ড্রাগন গ্রুপের লিডারকে? কার ইশারায় চলে এই গ্রুপ? লোকটা হাঁপাতে হাঁপাতে বলল, বস, ড্রাগন গ্রুপের লিডার আসলে একজন নয়, 5 জন। তবে ব্যাপারটা খুব অদ্ভুত, যাদের আজও পর্যন্ত কেউ সরাসরি দেখেনি। এদের মধ্যে 2জন পুরুষ আর 3জন নারী লিডার হিসেবে পুরো গ্যাং নিয়ন্ত্রণ করে, কিন্তু তাদের আসল চেহারা কেউ জানে না। আজলান এবার চরম রেগে গিয়ে লোকটার কলার ধরে এক ঝটকায় তুলে বলল, আমি তোর থেকে এই অদ্ভুত ধাঁধা শুনতে চেয়েছি। আমি ওদের আসল খবর আর লোকেশন জানতে চেয়েছি। লোকটা ভয়ে কেঁপে প্রায় কেঁদে দিল। বস, আর একটা উড়ন্ত কথা বা গোপন সূত্র হলো, এই 5জন লিডারের মধ্যে 3জন নাকি এই মুহূর্তে বাংলাদেশে অবস্থান করছে, আর তারা এলিনার উপর কড়া নজর রাখছে। আজলানের চোখ দুটো রাগে ছোট হয়ে গেল। বাংলাদেশের মাটিতে সুইট-হার্টের উপর ড্রাগন গ্রুপের 3জন লিডার নজর রাখছে, আর সে এখন রাশিয়াতে হাত গুটিয়ে বসে আছে। ঠিক তখনই জন পাশে বসে অন্তত শান্ত ও গম্ভীর গেল, বস, রাগ নিয়ন্ত্রণ করুন। আজ রাতে রাশিয়ার সবচেয়ে বড় কনফারেন্স আছে আব্রাহাম লিঙ্কনের সাথে। ডিলটা আমাদের জন্য খুব জরুরি। আব্রাহাম লিঙ্কন নামটা শোনা মাত্র আজলানের চোখে মুখে এক পৈশাচিক ক্রূর হাসি ফুটে উঠল। আন্ডারওয়ার্ল্ডের এই রহস্যময় ডন আব্রাহাম লিঙ্কনের সাথে তার হিসাব নিকাশ অনেক পুরনো। আজলান ডায়েরিটা পকেটে পুরে বলল, আজ রাতে সব হিসাব চুকে যাবে জন। গাড়ি রেডি করো। রাত 2:17। স্থান সেন্ট পিটারবার্গ, কুখ্যাত ক্লাব ওড়িশা। এই ক্লাবটা নিয়ম আলাদা। রাত 12টার পর এখানে আসল রূপ শুরু হয়। এখানে যারা আসে তারা সবাই কোনো না কোনো আন্তর্জাতিক সদস্য। এই ক্লাবের ভেতর স্বয়ং রাশিয়ান পুলিশ পর্যন্ত ঢুকতে ভয় পায়। এখানে শুধু অন্ধকারের রাজত্ব চলে। আর আজকে এই ক্লাবে এক বিশাল ডিল হতে যাচ্ছে 2 চিরশত্রুর মধ্যে। একদিকে আব্রাহাম লিঙ্কন, অন্যদিকে আজলান চৌধুরী। ক্লাবের ভিআইপি লাউঞ্জের সবাই এক হাতে দামি ওয়াইনের গ্লাস নিয়ে অন্তত রাজকীয় ভঙ্গিতে বসে অপেক্ষা করছে আজলান চৌধুরী। ঘড়ির কাঁটা পেরিয়ে যাচ্ছে, কিন্তু আব্রাহামের কোনো খবর নেই। আজলানের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছিল। ঠিক তখনই ক্লাবের বাইরে থেকে একটা বিলাসবহুল বুলেট প্রুফ ব্ল্যাক কার এসে থামলো। তার সাথে 6টি কালো গাড়ি তার চারপাশটা ঘিরে ফেলল। গাড়ি থেকে কালো প্যান্ট আর দামি স্যুট পরা, মুখে কালো মাস্ক পরা এক রহস্যময় পুরুষ নামলো। তার গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে
চারপাশে আরও 30 জন সশস্ত্র বডিগার্ড পজিশন নিয়ে আসে। এটাই হলো আন্ডারওয়ার্ল্ডের ট্রাস্ট আব্রাহাম লিঙ্কন। ক্লাবের ভিতরে মুখে হঠাৎ আব্রাহামের ফোনে একটা কল আসলো। সে ফোন পকেট থেকে বের করতে যাবে, ঠিক তখনই অসাবধানতায় তার পকেট থেকে একটা ছোট্ট ছবি মেঝেতে পড়ে গেল। আব্রাহাম লিঙ্কন পাশে দাঁড়িয়ে থাকা এক গার্ডকে ইশারা আদেশ করলো ছবিটা মাটি থেকে তুলতে। মাটি থেকে লোকটা ছবিটা তুলতে গিয়ে হঠাৎ করে ছবিতে থাকা মেয়েটির দিকে তাকালো। ছবির মেয়েটি আর কেউ নেই, সাদা ব্যান্ডেজ মাথায় নিয়ে হাসপাতালে বেডে শুয়ে থাকা এলিনা চৌধুরী। এলিনা সেই নিষ্পাপ সৌন্দর্য থেকে মেজের গাটের চোখে এক মুহূর্তে লালসা ভরা নোংরা দৃষ্টি ফুটে উঠল। গার্ডের চোখে সেই লালসা আব্রাহাম লিঙ্কনের চোখ এড়াল না। মুহূর্তের মধ্যে আব্রাহামের চোখে তীব্র পৈশাচিক হিংসতায় ফুটে উঠল। সে তার সবচেয়ে বিশ্বস্ত গার্ড ডেভিডকে দিয়ে ঠান্ডা গলা বলল, ডেভিড, আমার নিউ টয়টা দাও তো দেখি। ডেভিড সাইড পকেট থেকে একটা চকচকে ধারালো আব্রাহামের হাতে বাড়িয়ে দিল। অন্য এক গার্ড মাটি থেকে ছবিটা তুলে আব্রাহামের হাতে দিয়ে আব্রাহাম ছবিটার দিকে তাকিয়ে এক অদ্ভুত পৈশাচিক হাসি এসে বলল, মেয়েটি খুব সুন্দর, তাই না? বল, লাগবে তোর? লাগবে বল, তোকে দিয়ে দিব। গার্ডস ভাবলো হয়তো খুশি হয়ে তাকে পুরস্কৃত করছে, সেই জন্য সোনার হরিণ পেল। লোকটার চোখে মুখে এক লোভী উচ্ছ্বাস দেখা দিল। গার্ডটি কত বড় বোকা যে আব্রাহাম লিঙ্কন এলিনার ছবি সর্বদা নিজের বুকের কাছে নিয়ে ঘুরে। তাকে কিনা এই বোকা গার্ড লালসার দৃষ্টিতে দেখেছে। একেই বলে মৃত্যুকালের মতিভ্রম। আব্রাহাম লিঙ্কন হাসতে হাসতে আচমকে এক ঝটকায় সেই ছোট্ট ধারালো ছুরিটা দিয়ে গার্ডটার ডান চোখের ভিতর। লোকটার ব্যথায় এক গগনবিদারী চিৎকার দেওয়ার আগে অন্য গার্ডরা আব্রাহামের ইশারায় লোকটার মুখ চেপে দিল। আব্রাহামের হাত কাঁপল না। সে টেনে ছুরিটা বের করে এবার লোকটার অন্য ছিটকে আসা রক্ত আব্রাহামের হাতের গ্লাভস ভিজে গেল। লোকটার দুই চোখ দিয়ে তখন অঝরে ঝরছে। আব্রাহাম লিঙ্কন এবার ক্লাবের করিডোরে উপস্থিত সবার উদ্দেশ্যে গর্জে উঠে বলল, আমার পিওনি দিকে লালসা দৃষ্টিতে তাকানোর আগে তোর বোঝা উচিত ছিল তুই কার সামনে দাঁড়িয়ে আছিস। এই কথা বলে সবার সামনে নিজের মুখের সেই কালো মাস্কটা একটানে খুলে ফেলল। আর মাস্কটা খুলতে চারপাশে আলোয় উন্মোচিত হলো এক ভয়ঙ্কর ধ্রুব সত্য। আব্রাহাম লিঙ্কন ওরফে আর কেউ নেই, সে হলো ঢাকার প্রভাবশালী মেয়র আবরার ফারাদ। মাস্কটা ছুঁড়ে ফেলে দিয়ে আব্রাহাম ফাহাদ নিজের পুরো গাড়িটা দিয়ে সেই অন্ধ গাটির নিথর হয়ে মেঝেতে লুটিয়ে পড়ল। আরবার নিজের শার্টের হাতা দিয়ে মুছতে মুছতে ক্লাবের ভেতরে পা বাড়ল। তখন আজলান চৌধুরী চার জন্য অপেক্ষা করছে। দুই বাঘ মুখোমুখি, একদিকে আজলান চৌধুরী, অন্যদিকে আরবান ফারহাদ ওরফে আব্রাহাম লিঙ্কন। যা তাদের দুজনের মাঝখানে মনে হচ্ছে দাঁড়িয়েছে এক নিষ্পাপ এলিনা চৌধুরী। ক্লাব ওড়িশায় ভিআইপি লঞ্চে যখন আব্রাহাম ফারহাদ ওরফে আব্রাহাম লিঙ্কন মুছে ধীর পায়ে দাঁড়ালো, আজলান চৌধুরীর ঠোঁটের কোণে এক অদ্ভুত কুটিল হাসি। সে আবরারের এই ভয়ঙ্কর রূপ দেখে বিন্দুমাত্র অবাক বা বিচলিত হল না, যেন এই মুখোশ খুলে যাওয়া আজলানের শতরঞ্জের চালেই একটা অংশ ছিল। আবরার নিজের জ্যাকেটের বোতামটা ঠিক করতে করতে আজলানের ঠিক সামনে চওড়া লেদারের সোফাটায় গিয়ে বসলো। দুইজন সোফায় বসতে পুরো লাউঞ্জের ভেতরের তাপমাত্রার জন্য এক লহমে -ডিগ্রিতে নেমে গেল। দুই মেরু দুই মহাশক্তি আজ একই ছাদের নিচে মুখোমুখি। আজলান নিজের হাতে ওয়াইনের গ্লাসটা আলতো করে টেবিলে নামিয়ে রেখে সোফায় পিঠ ঠেকে বসলো। তার চোখে এক পৈশাচিক ভাব, শান্ত ভাব। সে অন্তত ধীর অথচ ধারালো কণ্ঠে বলল, আব্রাহাম লিঙ্কন ওরফে মেয়র আব্রাহাম ফারাদ, রাশিয়ার আন্ডারওয়ার্ল্ডের এত বড় একটা ডন আমার ঘরে আমার মেয়র সেজে বসে আছে, আর আমার সুইটারকে নিজের পিউনি বানিয়ে ঘোড়া ঘোড়ার স্বপ্ন দেখছে। তা আজলান চৌধুরী আগে টের পায়নি, সেটা ভাবলি কী করে? আবার সোফার দুই পাশে পা তুলে আয়েশ করে বসলো। তার মুখে সেই চেনা কুটিল হাসি। সেই টেবিলের উপর থেকে আজলানের এলিনার পোড়া ডায়েরিটার দিকে এক নজর তাকিয়ে বলল, টের তো তুই পেয়েছিস আজলান, কিন্তু বড্ড দেরিতে। তুই যখন তোর ওই সস্তা ইগো আর রায়নাকে নিয়ে ব্যস্ত ছিলি, তখন কিন্তু এই আবরার এরিনাকে ব্রেক ফেল হওয়া গাড়ি থেকে তাকে নিজের বুকে তুলে হাসপাতালে নিয়ে গেছিল।
যে এলিনাকে তুই জ্যান্ত কুকুর দিয়ে খাওয়াতে চেয়েছিলি, তাকে আজ আমি নিজের জীবনের চেয়েও বেশি আগলে রেখেছি। আজলান সোফা ছেড়ে খানিকটা ঝুঁকে এলো, তার চোয়াল শক্ত হয়ে গেল, চোখ দুটো রাগে লাল। সে টেবিলের উপর দুই হাত লক করে বলল, আমার বউয়ের ব্রেকটা কে কেটেছিল তার চামড়া আমি আজকে রাশিয়ার এই বরফে পুঁতে এসেছি। আরবার নাটকটা ভালোই সাজিয়েছিলি। আমার উপর দোষ চাপিয়ে এলিনেকে নিজের রাজপ্রাসাদে তোলার ছক। তুই ভুলে গেছিস ডিভোর্স পেপারে সই করলো এলিনার শরীরের প্রতিটি রক্তবিন্দু আজলান চৌধুরীর নামে লেখা। আবরার এবার হা হা করে পাগলের মতো হেসে উঠল। লাউঞ্জের অন্য গার্ডরা তার হাসির শব্দে কেঁপে উঠল। হাসি থামিয়ে আবরার আজলানের চোখের দিকে সোজা তাকিয়ে বলল, ডিভোর্স তো হয়েই গেছে মিস্টার আজলান, এখন আর ওসব পুরনো কাসুন্দি কেটে কী লাভ? তুই কি জানিস আজলান চৌধুরী, তুই এই মুহূর্তে যার জন্য এই রাশিয়াতে আছিস সেই ড্রাগন গ্রুপ আসলে কার ইশারায় চলে? আবরার মুখের ড্রাগন গ্রুপের কথা শোনা মাত্র আজলানের হাতের আঙ্গুল শক্ত হয়ে গেল। আবরার সোফায় আরও একটু ঝুঁকে এসে ফিসফিস বলল, ড্রাগন গ্রুপের যে 5জন লিডারের তুই খোঁজ করছিস, তাদের 3জনকে অপর কিছু করার আগের পর ঠিক তখনই আজলানের ফোনে জনের একটা আর্জেন্ট মেসেজ ভাইব্রেট করে ওঠে। আজলান স্ক্রিনের দিকে তাকিয়ে তার চোখের মনে স্তব্ধ হয়ে যায়। মেসেজে লেখা, বস বাংলাদেশে 56 নম্বর টেবিলে ম্যামাক পুরুষের সাথে দেখা করতে গেছে। একদিকে আরবার ফাহাদ সামনে বসা, অন্যদিকে বাংলাদেশে এলিনা চৌধুরী। গার্ডের সে অতি জরুরি মেসেজটা স্ক্রিনে ভেসে ওঠার পর আজলানের চেহারায় কোনো ভয়ের রেখা ফুটল না। সে মেসেজটা পরে সম্পূর্ণ চুপ রইল। তার চোখ দুটো 1 সেকেন্ডের জন্য বরফের মতো শীতল হলো, কিন্তু পরক্ষণে নিজেকে স্বাভাবিক করে ফেলল। আজলান চৌধুরীকে অত সহজে বিচলিতও করা যায় না। আজলান শান্ত ভঙ্গিতে ফোনটা পকেটে পড়ল, তারপর সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে নিজের জ্যাকেটটা ধুলো ঝাড়ার মতো করে হাত দুটো ঝেড়ে নিল। আবরার দিকে না তাকিয়ে, কোনো কথা না বলে ধীর পায়ে লাউঞ্জ থেকে বেরিয়ে গেল। এক কদমও নড়বি না আজলান চৌধুরী। আবরানের তীক্ষ্ণ গর্জন পুরো লাউঞ্জে প্রতিধ্বনিত হলো। আবরান পিঠ ফিরিয়ে থাকা অবস্থায় থমকে দাঁড়ালো। পেছন থেকে তাকিয়ে দেখলো আবরার ফারাত তার হাতের রিভলভারটা সরাসরি আজলানের মাথা বরাবর তাক করে নিচ্ছে। শুধু আবরার নয়, তার সাথে 30জন ড্রাগন গ্রুপের সশস্ত্র গার্ড একসাথে তাদের অটোমেটিক রাইফেল তাক করলো আজলানের দিকে। যে কোনো মুহূর্তে পুরো ক্লাব ওড়িশা রক্তগঙ্গা ভেসে যেতে পারে। কিন্তু এতগুলো বন্দুকের নলের মুখে দাঁড়িয়ে আজলানের চৌধুরী এক পৈশাসিক অবজ্ঞার হাসি আসলো। সে হাসিতে কোনো ভয় ছিল না, ছিল চরম অহংকার। আজলান ধীর পায়ে ঘুরে দাঁড়ালো, পকেটে 2 হাত গুজে আরবারে তাক করা বন্দুকের নলের দিকে এগিয়ে এসে নিজের কপালটা সেই নলের সাথে ঠেকিয়ে দিল। তারপর ফিসফিসে বলল, মেহর আবরার ফাহাদ, তুই আজীবন পলিটিক্স করে গেলি, আন্ডারওয়ার্ল্ডের আসল চালটা আর শিখতে পারলি না। বন্দুক আমার দিকে তাক করার আগে একবার নিজের পিছনে দিকে তাকিয়েছিস? আবরার ভুরু কুঁচকে তাকালো। ঠিক তখনই ক্লাবের চারপাশে কাচের জানলাগুলো ভেঙে চুরমার করে রোপ বেয়ে নেমে এলো আজলানের পার্সোনাল কমান্ডো ফোর্স, ব্ল্যাক শ্যাডো। শুধু তাই নয়, আবরার 30জন গার্ডের ঠিক পেছনেই আজলানের স্নাইপারদের লাল লেজার দর এসে পড়লো তাদের কপালে। আবরার নিজের বিশ্বস্ত বডিগার্ড ডেভিডের ঘাড়ের উপর অলরেডি বসে গেছে জনের ধারালো খঞ্জন। মুহূর্তে পুরো খেলার ছক উল্টে গেল। আজলান আরবারের বন্দুক নলটা হাত দিয়ে সরিয়ে তার কলার চেপে ধরল। তার চোখের মণি দুটো আগুনের মতো জ্বলজ্বল করছে। আজলান কামড়ের মতো গলা বলল, তুই ভেবেছিস বাংলাদেশে এলিনাকে একা ছেড়ে আমি এই রাশিয়াতে তোর সাথে কফি খেতে এসেছি? জোয়ান, আমি বাংলাদেশে ফিরছি। আমার সুইটারের দিকে বাড়ানোর প্রতিটি হাত আমি উপড়ে ফেলবো। রাশিয়ার বরফঝরা রাতে আজলান যখন প্রাইভেট জেটের দিকে ছুটছিল, তখন তার একটাই চিন্তা, এলিনা। রাশিয়ার বরফ শীতল রাত ভেদ করে আজলান চৌধুরী প্রাইভেট জেট করে তীব্র গতিতে বাংলাদেশের আকাশসীমার দিকে ছুটছিল। তখন জেলের ভিতরে পরিবেশটা ছিল আগ্নেয়গিরির মতো। আজলান জানলার বাইরে তাকিয়ে দাঁত কিরমিরি বলল, তার ডান হাতের মুঠোয় এলিনের সেই ডায়েরিটা এতটাই শক্ত করে ধরা যে তার হাতের রগগুলো নীল হয়ে ফুলে আছে। সেদিনে 56 নম্বর টেবিলে এলিনের সাথে আরিয়ানের
বসার চালটা আজলান আর নীলিমা চৌধুরীর যৌথ প্ল্যান হলো এলিনা এই অবাধ্য তেজ আজলান কোনোভাবে মেনে নিতে পারছিল না। তার অনুপস্থিতিতে এলিনা এভাবে আজলানের ডায়েরিটার উপর হাত রেখে তীব্র ক্ষোভে আর অজানা আশঙ্কায় ফিসফিসিয়ে বলতে লাগলো, এলিনা রে, একদিন তুই নিজেও মরবি, আমাকেও মরবি। এত তেজ তোর! আমার অনুপস্থিতিতে তুই অন্য পুরুষের সাথে দেখা করতে যাস? তুই কি ভাবিস আজলান চৌধুরী কিচ্ছু বোঝে না? তোর এই অবদ্ধ জেদের জন্য যদি তোর গায়ে একটা আঁচল রাখে, তবে এই পুরো শহর আমি জ্বালিয়ে খাক করে দিব। জানি না কবে তোর এই অবুঝ মনের ভেতরে আমার প্রতি একটু মায়া হবে, কবে তুই আজলানকে একটু বোঝার চেষ্টা করবি, সুইট হার্ট। ডাক্তার আজলান চৌধুরী, পর্ব 10। পুরো গল্পটা প্লেলিস্টে। সম্পূর্ণ গল্পটা পাবেন, ধীরে ধীরে আসবে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।